তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছোটখাটো একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, অসাধারণ। বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি শিবির নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে শিবির। আগের বাংলাদেশ আর কোনোদিন ফিরে আসবে না, হাসিনার বাংলাদেশ আর কোনোদিন ফিরে আসবে না। বাংলাদেশে কেউ আর ফেসিবাদ কায়েম করতে পারবে না। মাসেল স্তরের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ক্যাম্পাস দখলের, হল দখলের, গেস্ট রুমের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। কিন্তু বিএনপি ক্ষমতা আসুক আর জামাত ক্ষমতা আসুক অথবা আওয়ামী লীগ ফিরে আসুক, এই গতি প্রকৃতি শিবির নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে জামাতের ইমেজ নতুন করে বাড়তে শুরু করেছে। আমার এখন খুব মনে পড়ে যাচ্ছে কোরআন শরীফের সেই আয়াতটা, সম্ভবত সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যারা মুখের ফুৎকারে এই দিনের আলোকে নিভিয়ে দিতে চাও, আমি সেটাকে আরো দ্বিগুণ জোরে প্রজ্বলিত করি। মামুনুল হক নিজেকে বলেন আলেম, তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে, ও রাজনীতি এমনিও করে না ভাই, আমি ওকে রাজনীতি ধরি না, কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার, এটা আসলে দুঃখজনক। আমি আশা করেছিলাম যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে কথা বলে, যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসের শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয়, এটা অত্যন্ত দুঃখজনক। আমি সিটের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। আমি সিটের বাইরে কোনো লোক থাকবে না। এই জামাতের সন্ত্রাসীরা ছিল অপপ্রচারকারীরা। আমরা চেয়েছিলাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু তোমরা ধর্মের ভিত্তিতে আমাদের ধর্মীয় অনুমতিতে বারংবার আঘাত দিয়েছো। না, এটা আল্লাহু আকবার মুসলমানের স্লোগান, কোন দলের স্লোগান হতে পারে না। একেবারে তারেক রহমানের ওয়াইফ ডাক্তার গোবাদুর রহমান পাবে, দেখছেন টিভি পর্দায়। এই ফ্যামিলি কার্ড প্রত্যেক মাসে 2500 টাকা করে প্রত্যেক মাসে পাবে, আর 2500 টাকার বাজার পাবে প্রত্যেক মাসে। তবে এটা কারা পাবে? প্রথম শুরু থেকে নিম্ন শ্রেণী থেকে উঠতে একেবারে তারেক রহমানের ওয়াইফ ডাক্তার গোবাদুর রহমান পাবে। নির্বাচনের নামে একটা প্রহসন শুরু করেছে, বাড়িতে বাড়িতে যে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে, ভোটারদের চাপ দিচ্ছে, কি ভোট কেন্দ্রে যে তাদের মন মতো জায়গায় সিল মেরে ভোট দিতে হবে। এটা কি ফেয়ার ইলেকশন হচ্ছে? অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে? আমাদের ইলেকশন নাকি কোনোটাই ভালো হয় নাই। কি ভালো ইলেকশন করবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে। ইলেকশন হবে অস্ত্র, লাঠি আর অর্থের জোরে। আওয়ামী লীগের ইলেকশন তো সেভাবে করা হয়নি। যে ইলেকশন নিয়ে যত কথা বলছে একটাও তো বের করতে পারেনি যে কি করেছে। দিনের ভোট রাতে করেছে, দিনের ভোট রাতে করেছে, তার ইউনুস তো এখন দিনের ভোট দিনে আগেই করে ফেলে দিচ্ছে। প্রতিটি খুনের জবাব দেয়া হবে, আর একটি লাশ যদি ধরে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে। তোমরা এখন আর কোন রাজনৈতিক দল নেই, তোমরা একটি খুনি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। এই খুনি সশস্ত্র সংগঠনের যে ইজারা তোমরা আওয়ামী লীগের কাছ থেকে গ্রহণ করেছো, তোমাদের এই ইজারাদারি যদি বজায় থাকে, 12ই ফেব্রুয়ারি কোন প্রতিরোধের মুখে বাংলা ছেড়ে যেতে বাধ্য হবে তোমরা। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন, তাহলে ওই চাঁদাবাজদের আমরা ঘুম হারাম করে দিব। আপনারা যদি আমার দায়িত্ব নেন, তাহলে ঋণ খেলাপিদেরকে দাউদকান্দির দিকে ঢুকতে দিব না। আপনারা যদি আমাদের দায়িত্ব নেন, হয়তো মাদক ব্যবসায়ী দেবিদ্বার থাকবে, না হয় আমি দেবিদ্বার থাকবো। এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি তো কোনো রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা নেয় না, কোনো দোকান থেকে চান্দা নেয় না, ফুটপাত থেকে চান্দা নেয় না। চান্দা আব্বাসের কাজে চান্দা নেওয়া। সারা জীবন চান্দাবাজি করেছে, এখনো চান্দাবাজি করে। এই যে সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপর অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য, তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। আরো অনেকগুলো গডফাদার নিয়ে এই যে ঢাকা 11-তে কি নাম যেন, কাইয়ুম কমিশনার, এমন কোন জায়গা নাই যে দেশে দখল করে। এই যে ইশরাক, এই জমিদার পুত্র ইশরাক ঢাকা 6, এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। তারেক জিয়াকে একটা কঠিন শিক্ষা দিবে এনসিপি। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, ওরা কি জিনিস বিএনপি অলরেডি টের পাচ্ছে। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমেই বিএনপি টের পাচ্ছে, সামনে টের পাবে। এই এনসিপির ছেলেরা কি জিনিস এটা ভালোভাবে জানে হাসিনা। কি সুন্দর সাজানো সংসার, সব এলোমেলো। দুপুরে ভাতটাও খেয়ে যেতে পারেনি, পালাতে হয়েছে, গোষ্ঠী শুদ্ধ পালাতে হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে ভোটের আমেজ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় চায়ের দোকান থেকে শুরু করে। দর্শক, শিবির রাজপথে বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রদল একটু চালাকি করেছিল, মিথ্যা অভিযোগে, গায়েবী অভিযোগে, বিএনপির জিয়া বটফোর্স সৃষ্ট বানোয়াট কাল্পনিক অভিযোগে আমিরে জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের বস্তির পোলাপান। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল করেছে, স্পষ্ট প্রমাণের ভিত্তিতে বলছি, বেশিরভাগই বস্তি থেকে ভাড়া নেওয়া হয়েছে। ওরা কেউ ছাত্র না। ছাত্রদের নিয়ে মিছিল করার কোনো যোগ্যতা ছাত্রদলের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা 150 স্টুডেন্টও পাবে না,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, একটা বড় অংশ বাহির থেকে ভাড়া করা, তোরা মিছিল করেছে। কিন্তু শিবির পরিস্থিতি উল্টে দিয়েছে। শিবির সন্ধ্যার পর ঢাকার রাজপথ উত্তাল করেছে। ছাত্র দলের যে প্রপাগান্ডা ওটা একদম মিটে গিয়েছে, ওটা ডিমান্ড হয়ে গিয়েছে। আর শিবির প্রমাণিত ঘটনাকে সামনে রেখে ছাত্রদল সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথ উত্তাল করে রেখেছে। দেখেন পার্থক্যটা আগে বুঝেন, তারপরে তারেক রহমানকে কি করেছে। তারেক রহমানের জীবনের একটা নতুন অধ্যায় তৈরি করে দিয়েছে শিবির, সেদিকে আসছি। দেখেন ছাত্রদল বলে যে আমিরে জামাত তাকে কি টুইট করেছেন বা কি এক্সে পোস্ট করেছেন, অথচ এটা হ্যাকিং এর মাধ্যমে একটা নাটক, এবং জামাত প্রমাণ দিয়েছে যে কিভাবে ওটা হ্যাকিং ছিল। একদম অ্যালগোরিদমের মাধ্যমে গাণিতিক প্রমাণ দিয়েছে। গাণিতিক প্রমাণ মিন্স ওটা অকাট্য। সাক্ষ্য আইন যারা পড়েছেন, সাক্ষ্য দুই প্রকার, খণ্ডনীয় অখণ্ডনীয়। সায়েন্টিফিক বা জুডিশিয়াল প্রিজাম্পশন অথবা জুডিশিয়াল নোটিস বলতে যা বোঝায়, ওই দৃষ্টিতে যা প্রমাণিত, যেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, জামাত প্রায় ওইরকম প্রমাণ দিয়েছে যে এটা হ্যাকিং, এটা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে ওই বিষয়টা নিয়ে তারেকের নির্দেশে ছাত্রদলের ছাত্রীরা আমিরে জামাতকে গালাগালি করেছে। ওটা কোনো রাজনীতি না, ওতে বিএনপি এবং তাদের ভোট আর কমেছে। আর শিবির কি করেছে যেটা একদম প্রমাণিত, গাজীপুরে কুপিয়ে নারী ব্যবসায়ীকে হত্যা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। এটা হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটে গেছে, নারী নির্যাতন, এটা ভিডিওতে একদম স্পষ্ট। এটা নিয়ে কি প্রমাণ করা হ্যাকিং নাকি কোনো অ্যাম্বিগুইটি নাই, একদম দিবালোকে না স্পষ্ট। অতএব দর্শক, ছাত্র শিবির রাজপথে নেমেছে ছাত্রদলের বিরুদ্ধে, তারেকের বিরুদ্ধে। ছাত্রদলের বিরুদ্ধে যদিও শিবিরের প্রোগ্রামের শিরোনাম ছাত্রদল, কিন্তু শিবির মূলত তারেক জিয়ার নির্দেশে ছাত্রদল এগুলো করছে, এটা প্রমাণ করছে। শিবির মিছিল করে ফ্যাক্ট নিয়ে, ফ্যাক্ট যেটা প্রমাণিত, যেটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। শিবির কোনো কাঁচা কাজ করে না, রাজপথে নেমেছে। পার্থক্যটা দেখেন এবার, এই ঘটনার প্রেক্ষাপটের পার্থক্য, প্রাসঙ্গিক ঘটনার পার্থক্য তো দেখলেন। একটা হচ্ছে মিথ্যাচার আর একটা হচ্ছে ফ্যাক্ট, ভিডিও, অথেন্টিক প্রমাণ, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, ধর্ষণ। এবং এই ঘটনার মধ্যেই একটা খবর, ছাত্র কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার হচ্ছে ওরা ধর্ষণের অভিযোগে। নিয়মিত এরকম ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা এগুলো ওরা করছে, এগুলোর বিরুদ্ধে শিবির মিছিল করেছে। আর মিছিলের কোয়ালিটির পার্থক্য দেখেন, ছাত্রদল মিছিল করেছে, মিছিলে যারা বক্তব্য দিয়েছে ওরা একটা ছাত্র না, আর শিবিরের যারা বক্তব্য দিয়েছে ওরা সবাই রানিং স্টুডেন্ট, এমফিল, ডাবল মাস্টার, সেকেন্ড মাস্টার, এলএলবি, কোথাও না কোথাও স্টুডেন্ট, এবং নিয়মিত পরীক্ষা দেয়। আর ছাত্রদলের যারা বক্তব্য দিয়েছে ওদের কোনো এমফিল টেম্পিল বা এই টাইপের কোনো ছাত্রত্ব ওদের নাই। পার্থক্য দেখছেন। এরপরে ছাত্রদলের মিছিলে যারা ছিল মহানগর থেকে ভাড়াটিয়া এবং বস্তি থেকে ভাড়া করে অনেক কিনেছে, কারণ ছাত্রদল এখন কেউ করে না, লোক পাওয়া যায় না, কিছু বুইরা প্যাটমোটা এদেরকে নিয়ে এসেছে। আর শিবিরের এই মিছিলে যারা ছিল এরা সবাই অরিজিনাল স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্ট এবং শিবিরের জনশক্তি। ছাত্রদলের মিছিলে অল্প কিছু কয়েকশো লোক ছিল, আর শিবিরের মিছিলে হাজার হাজার টকবকে তরুণ। পার্থক্য বুঝছেন? এবং দেখেন একটা পার্থক্য দেখায়, মজা পাবেন। ছাত্রদলের মিছিলে বক্তব্য দিয়েছে হারু পার্টি, যাদের লজ্জা শরম নাই, যারা 30-40টা ভোট পায়, যারা নাকারি জুবানি খায়, যারা হাঁটলেও ট্রল হয়, তারা, যাদের এক একজন বৃদ্ধ। আর শিবিরের প্রোগ্রামে বক্তব্য দেয় বাংলাদেশের ভিপি, জাতীয় ভিপি, ডাকসু ভিপি, জুলাইয়ের ভিপি সাদিক কায়েম। সাদিক কায়েমের হাল মাকাম, সাদিক কায়েমকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, ডাকসু ভিপি হিসেবে সাদিক কায়েমের যে ইতিহাসে যে সাদিক কায়েমকে যেভাবে মূল্যায়ন করা হবে, ছাত্রদলের ওখানে যারা ছিল ওদের সবাইকে একত্রে ভর্তা করলেও সাদিক কায়েমের একটা পশমের সমান মূল্য ওদের হবে না। কে বক্তব্য দিয়েছে? রিয়াজুল ইসলাম, জকসু ভিপি। পার্থক্য বুঝছেন যে ওখানে কারা বক্তব্য দেয়, এখানে কারা বক্তব্য দেয়? আকাশ পাতাল পার্থক্য শিবির এবং ছাত্রদলের। এটা তো হয়েছেই। এরপর এবার আসেন কন্টেন্ট। শিবির কি করেছে? শিবির তারেক রহমানের কিছু পরিচয় নির্ধারণ করে দিয়েছে। এবং দেখেন আরেকটা বিষয় বলি, তারেক রহমানের যে 12টা বাজিয়েছে তার আগে, সাপোজ ধরে নিলাম, আল্লাহ না করুক এটা হবে না, যদি হয় যে বিএনপি ক্ষমতা আসলো, তারেক যে প্রধানমন্ত্রী হলো, এখন কি ডাকসু বিপিকে ক্যাম্পাস থেকে বের করে দিবে, না ডাকসু বিপি বিপিই থাকবে? এর মানে ক্ষমতায় যদি বিএনপি আসো, ক্যাম্পাস গুলোতে শিবিরের রাজত্ব থাকবে এবং ক্যাম্পাস গুলোতে কোনো গেস্ট রুম, কোনো দখলদারিত্ব, কোনো সন্ত্রাস শিবির হতে দিবে না। যদি করতে চায় তারেক রহমানের মসনদ ভেঙে চুরে লন্ডন পালিয়ে যেতে হবে। যদি প্রধানমন্ত্রী হবে না, আর এটা দরকার হবে না, বললাম কালপুরি। আজকে শিবিরের প্রোগ্রাম থেকে এই বিষয়টা অনুমেয়। তো দর্শক, এবার দেখেন তারেক রহমানের নতুন পরিচয় কি। নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় চুরি, গাজীপুরে হত্যা কেন, খুনি তারেক জবাব দে। এবার বুঝছেন তারেক রহমানের পরিচয় কি? নেতা করে খাম্বা চুরি, এবং খাম্বা চুরির বিষয়টা টাইম ম্যাগাজিনে স্থান পায়। এরকম কোন ব্যক্তি নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এইটা কি হয়? মেনে নেওয়া যায়? শিক্ষিত সমাজ, তরুণ প্রজন্ম, আধুনিক প্রজন্ম, জেনজি কোন খাম্বাচোরকে মেনে নেবে বলে আমার মনে হয় না। লন্ডনের কামলা, সন্ত্রাসীদের সামলা। ডাক্তার শফিকুর রহমানের মতো একজন মুরব্বী মানুষ, সম্মানিত ব্যক্তিকে
শফিককে বলে গালি দিয়েছে ছাত্র দলের ছাত্রীরা, পাল্টা গালি আমরাও দিতে পারি। এবার দেখেন শিবির কি মদত দিয়েছে তারেক রহমানকে, খাম্বা তারেককে, ইন্টারবাস তারেককে, লন্ডনের কামলা। এবং জাতির সামনে স্পষ্ট হয়েছে তারেক রহমান মুসলেখা দিয়ে বিমানবন্দর থেকে চোরের মতো পালিয়েছে, খাম্বা চুরি করে, জনগণের টাকা চুরি করে। তারেক রহমান মুসলেখা দিয়ে পালিয়েছেন এটা তো জানেন, লন্ডনে গুপ্ত ছিলেন তাও জানেন, কিন্তু কি জন্য পালিয়েছে জানেন? চুরি করে, চোর পালিয়েছিল। অতএব বাড়াবাড়ি করতে যাই আজকে তারেক রহমান খাম্বা চোর, পালাতক, গুপ্ত, লন্ডন পালাতক, কত কিছু হয়ে গিয়েছে। এটা তারেক রহমানের জীবনে একটা নতুন অধ্যায়। আপনি প্রধানমন্ত্রী হবেন, ডাক্তার শফিকুর রহমানের নামে এরকম কোনো অভিযোগ আছে? নেই। এবার মজা বুঝেন, সামলান। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে জামাতের ইমেজ নতুন করে বাড়তে শুরু করেছে। আমার এখন খুব মনে পড়ে যাচ্ছে কোরআন শরীফের সেই আয়াতটা, সম্ভবত সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যারা মুখের ফুৎকারে এই দিনের আলোকে নিভিয়ে দিতে চাও, আমি সেটাকে আরো দ্বিগুণ জোরে প্রজ্বলিত করি। আমি এই কথাটা এই জন্য বলছি, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক যে টুইটার, এই অ্যাকাউন্টটি গত শনিবার অর্থাৎ 31শে জানুয়ারি বিকেল 4:37 সময় হ্যাক করা হয়। হ্যাক করে সেখানে একটি পোস্ট করা হয়, যে পোস্টটি জামাত আমির ডক্টর শফিকুর রহমান যে মানের লোক, তিনি যে চিন্তা চেতনার মানুষ, সেই চিন্তা চেতনার সাথে এটি যায় না। কিন্তু তারপরেও আমিরের ওই এক্স হ্যান্ডেলে গিয়ে হ্যাক করে এটি পোস্ট করার কারণ, জামাতকে সমস্ত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, রাজনৈতিক দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, আদর্শগত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি দল, একটি গ্রুপ, একটি সংঘবদ্ধ চক্র, তারা ঘৃণ্য একটি পথ বেছে নেয়। সেখানে নারীদের সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য সেখানে লিখে রাখা হয়। অর্থাৎ কর্মজীবী নারীদেরকে তারা বাইরে কাজ করতে গেলে, কর্মজীবী নারীরা তারা ঘর ছেড়ে বাইরে কাজ করতে গেলে তাদেরকে হ্যারাসমেন্ট করে পুরুষেরা, এটা অনেকটা পতিতাবৃত্তির শামিল, এই জাতীয় কথা সেখানে লিখে রাখা হয়। ব্যাস, লেখার পরে ঠিক 5:22 এটি জামাত ইসলামের নজরে আসে। মজার ব্যাপার হচ্ছে, যখন জামাত আমিরের এই এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়, তখন কিন্তু তিনি কেরানীগঞ্জে একটা জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে শুরুতেই এটা যে জামাত আমিরের নয়, তার পোস্ট করা নয়, এটা এইখানেই কিন্তু একেবারে বোল্ড আউট হয়ে যায়। তারপরেও 5:22 যখন তাদের টিম এটি নজরে আনে, সাথে সাথে তারা একটা পোস্ট দেয় যে এটা হ্যাক করা হয়েছে এবং সেটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অবশেষে সেটি উদ্ধার করা হয় এবং 5:09 সময় সেখানে মেসেজ আসে যে হ্যাক করা হয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে, সমস্ত কিছু। পরে জামাতের যে সাইবার টিম, তারা একটি প্রোগ্রামের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবকিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং সেই মেইলটি যে জামাত আমিরের মেইলে এসেছে, ডক্টর শফিকুর রহমানের মেইলে, সমস্ত প্রমাণ তারা উপস্থাপন করে। এত কিছু করার পরেও, এমনকি রাত 10:30 পরে বা 11টার দিকে গিয়ে তারা একটি মামলাও করে। এত কিছুর পরে হ্যাক হওয়া এবং হ্যাক যে হয়েছে এই সংক্রান্ত ঘোষণা দেবার 7 ঘন্টা পরে গিয়ে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করে এবং মুহূর্তেই ওই স্ক্রিনশটটি ভাইরাল করে দেয় সারা বাংলাদেশে। জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য, জামাত নারী বিদ্বেষী, তারা নারীদেরকে এই করে সেই করে, এইটা প্রমাণ করার জন্য তারা একেবারে চতুর্দিকে ছড়িয়ে দেয় মুহূর্তের ভিতরে। এটি তাদের প্রি প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পিত ভাবে তারা সবকিছু রেডি করেই রেখেছিল। 11:30 যখন তারা কর্মসূচি ঘোষণা করে, অর্থাৎ আজকে আমি যখন ভিডিও করছি 1 ফেব্রুয়ারি, তারা ঢাকাতে ছাত্র দলের নেতৃত্বে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে নারীদেরকে দিয়ে। তো যারা এই যে ঝাড়ু মিছিল করলেন, আপনারা, জামাত আমির বারবার বলছে, প্রমাণ হলো যে এটি তার আইডি হ্যাক হয়েছে, আমার কথা নয়। এবং তিনি এমন মানুষ, তার যারা বিরোধী তারাও বলেছে যে যিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ গঠন করতে পারেন, নারীদের জন্য নার্সিং ইনস্টিটিউট গঠন করতে পারেন। জামাতের পরিবারে অসংখ্য নারীরা, তারাও চাকরিজীবী। সেই নারীদের সম্পর্কে জামাত এই ধরনের একটা কথা বলবে, এটি তার যারা শত্রু তারাও বিশ্বাস করতে পারে না। কিন্তু বিএনপি বিশ্বাস নয় শুধু, আসলে এটা তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, তারা যে ক্রমান্বয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে তাদের ভুল রাজনীতির কারণে, তারা যে একেবারে গর্তের ভিতরে চলে যাচ্ছে। এখান থেকে তো ওঠা দরকার। এখন এই উঠতে হলে বিএনপির তো কিছু, এখন তো এই মুহূর্তে তাদের কোনো বুদ্ধিজীবী নেই, ভালো পরামর্শ দেওয়ার মতো, ভালো চিন্তা করার মতো কোনো নেতা বা বুদ্ধিজীবী আপাতত বিএনপির ভিতরে নাই, একটাও নাই। বিএনপি এখন নির্ভর হয়ে পড়েছে এই বিরানি আলম, যে লোকটা, ওর চরিত্রটাই হচ্ছে, সে তো আওয়ামী লীগের সময় পুরো আওয়ামী লীগ করেছে, তারেক রহমানকে গাল মন্দ এমন কোনো কথা নেই যা বলে নাই। এখন তারেক রহমান যখন ফ্রন্ট লাইনে চলে এসেছে, এখন আবার তারেক রহমানের পা চাটছে। তো এই লোকের তো কোনো চরিত্র নেই, এই চরিত্রহীন লোকটা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। এরপরে ওই যে আব্দুল নূর তুষার, যে আব্দুল নূর তুষার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপিকে, তারেক রহমানকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করেছে, এরা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। ডক্টর জাহেদ,
এরা হয়েছে বিএনপির বুদ্ধিজীবী। তো এইখান থেকে এর থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না। যাই হোক, এই যে আপনারা মাঠে নামলেন, জামাত আমির ওই কথা বলেছে, আপনাদের বুদ্ধিজীবীরা ওইগুলো আপনাদের পরামর্শ দিল আর আপনারা মাঠে নেমে গেলেন। তার আগে 22 তারিখ থেকে এই যে 1 তারিখ পর্যন্ত এই 8-9 দিনের ভিতরে সারা বাংলাদেশে প্রায় প্রতিটা জেলায় নারীদেরকে লাথি মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, তাদের যাচ্ছে তাই বলে গালিগালাজ করা হয়েছে, মাথার উপরে কোপ দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে। এগুলো তখন আপনাদের নজরে আসেনি? আজকে যারা ঝাড়ু মিছিল করলেন এগুলো নাকি তারা নারী নয়, তারা কি হিজড়া? নারী কি শুধু আজকে আপনারা যেগুলো এই যে পথে নেমেছিলেন এরা? এই যে ধান্দাবাজিগুলো আপনারা করেছেন, এই ধান্দাবাজিগুলো করার কারণে বাংলাদেশের মানুষের কাছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে এই নারীবাদী নামে যারা তারা মূলত ধান্দাবাজ। এই ধান্দাবাজগুলো প্রকৃত অর্থে যখন নারীদেরকে হেনস্থা করা হয়েছে, নারীদেরকে যখন নিপীড়ন করা হয়েছে, তারা মাঠে নামে নাই, অথচ একজনকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য তারা মাঠে নেমেছে। তাহলে তো এদের উদ্দেশ্য খারাপ, এই লোকগুলোর পিছনে তো যাওয়া যাবে না, যার কারণে তাদেরকে বয়কট করেছে। যাই হোক, যে কথাটি বলছিলাম, ওই যে জামাত আমিরকে এইভাবে ঘায়েল করতে গিয়ে, রাজনৈতিক ভাবে তাকে মোকাবেলা করতে বাধ্য হয়ে এই যে ঘৃণ্য পথটি আপনারা বেছে নিলেন, আর সাথে সাথেই আল্লাহ কি করলো? আল্লাহ জামাত আমিরকে এমন অবস্থায় পৌঁছে দিল যে আজকেই আপনারা গাজীপুরে ছাত্র দলের নেতা, এই যে দেখুন, সে একজন নারীকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। কোথায় তোমরা? আল্লাহ দেখিয়ে দিল একেবারে, মানে গর্তের ভিতরে মাটির নিচে গেড়ে দিল, পুঁতে দিল একেবারে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। শুধু তাই নয়, এই যে আপনারা এই ধরনের নোংরামিটা করলেন, ঢাকার রাজপথে এই নারীরা ছাত্র দলের নেতৃত্বে মিছিল করলো, সেখানে শফিকুর রহমানকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, যে স্লোগান জামাত শিবির কোনোদিন ইতিপূর্বে তারেক রহমান বা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কখনোই দেয়নি। তাহলে ইট মারলে তো পাটকেল খেতেই হয়। আপনি পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন, সেই পথে অন্যরা ফাটবে, এটাই স্বাভাবিক। আর এদিকে এই হ্যাক হওয়ার ঘটনার সাথে বিএনপির এক ইতরের খবর পাওয়া গেছে। এই ইতর এর আগেও, আমি ছবি দিয়ে দিচ্ছি, এর আগেও সে এই ধরনের নোংরামি, বিভিন্ন অপতথ্য, তারপরে গুজব, এগুলোর উস্তাদ। সে এই কাজই করে বেড়ায়। রাষ্ট্রপতির দপ্তর থেকে সারোয়ার আলম নামে একটি মেইল ব্যবহার করে সেই ফিশিং মেইল পাঠিয়ে তারপরে জামাত আমিরের ওই টুইটারটি হ্যাক করা হয়েছে, এবং তার সাথে এই ইতর সরাসরি যুক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে। হয়তো তার বিরুদ্ধে অচিরেই মামলা হবে। এখন আবার এরা বলার চেষ্টা করছে যে না, জামাত আমিরের টুইটার হ্যাক হয় নাই। এরপর আবার তাদের বুকের উপরে চুনকালি মেরে দিলেন এই যে ডিবি। এই ডিবি বললেন যে আমরা জামাত আমিরের যে হ্যাক হওয়ার বিষয়টি এটি তদন্ত করে দেখেছি এবং এর সত্যতা পেয়েছি, ওটি হ্যাক করা হয়েছিল। এখন কি হলো? কি হলো? এই যে একটু শোরগোল করলেন, যতটা না শোরগোল করে গোলা চড়ালেন, তার চেয়ে তো গোলা দেবে গেল বেশি না? গোলা তো বসে গেল। এখন কি করবেন? চা খান। আমরা এই সম্প্রতি কিছুদিন ধরে দেখছি যে বিএনপি জামাতের বিরুদ্ধে যতগুলো পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটি এর স্থায়িত্ব ছিল মাত্র 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে ওইটা ঘুরে বিএনপির ঘাড়ের উপরে পড়ে যায়। বুঝতে পারছি না কেন এমনটি হচ্ছে। বিএনপি আসলে প্রতিটা ক্ষেত্রেই, যতগুলো ঘটনা পূর্বে ঘটেছে, প্রতিটা ক্ষেত্রেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব তৈরি করে পরিকল্পিতভাবে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে ঘায়েল করতে চাচ্ছিল। আর এই প্রতিবারই তারা ধরা খেয়ে গেছে। কারণ এই যে মিথ্যা তো আসলে সকালের শিশিরের মতো, ওটা স্থায়ী হয় না। রোদের উত্তাপ বাড়ার সাথে সাথে কর্পূরের মতো উড়ে যায়। এবং ভোটের মাঠে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে জামাতের আমিরের টুইটার আইডি হ্যাক করা হয়। হয়তো ফেসবুক হ্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। অনেকে অনেক কথা বলবেন। আমি দেখলাম যে এই ঘটনার পরে বিএনপির যে ছাত্রী অ্যাক্টিভিস্টরা, তারা একের পর এক পোস্ট প্রসব করেই চলেছেন, সেই জামাতের আমিরের বিরুদ্ধে, জামাতের আমিরের ওই হ্যাক হওয়া নারী বিদ্বেষী পোস্টার বিরুদ্ধে। এবং ফখরুল সাহেবের জামাই ফাওয়াদ আব্দুল সালাম, তিনিও একের পর এক পোস্ট প্রসব করে চলেছেন যে তারা আসলে এই বিষয়টাকে ইস্যু করে আগামী 10 দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যে জামাতের আমির কতটা নারী বিদ্বেষী এবং জামাত ইসলাম কতটা নারী বিদ্বেষী। এবং তারা অতীতে বিভিন্ন রেফারেন্সও দেয়। যেমন কয়েকদিন আগে বলেছিল বরগুনা না কোন জায়গার এক জামাতের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে পানা চলতো, তো তারপর কিন্তু জামাত ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, কিন্তু এগুলো মানতে রাজি না। দেখুন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে যখন কাউকে ইমেল করা হয়, সেই ইমেল কিন্তু তারা খুলবেই, কারণ এটা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এসেছে। আমি বলতেছি না যে এতে রাষ্ট্রপতি চুপ্পু জড়িত। রাষ্ট্রপতি চুপ্পু একজন সহজ সরল মানুষ, একসময় চামচামি করতো, বাট এখন আর এগুলো নাই, এখন তিনি চুপচাপ। রাষ্ট্রপতির কার্যালয় থেকে লিঙ্ক আসা মানেই কিন্তু রাষ্ট্রপতি করছে তা কিন্তু না। রাষ্ট্রপতি বুড়ো মানুষের কিছু জানেও না, সে বোঝেও না। সে আগে তালবাজি করতো, ঠিক আছে, বাট এখন তার ওই দিন নাই। তো দেখুন, সেই কার্যালয় থেকে একটা লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই ওই কম্পিউটারের বা ওই মোবাইলের নিয়ন্ত্রণ চলে গিয়েছে হ্যাকারের কাছে। এখন হ্যাকার দুভাবে করতে পারে, একটা হচ্ছে হ্যাকার পাসওয়ার্ড দেখতে পারে, আর একটা হচ্ছে হ্যাকার পাসওয়ার্ড না দেখে সরাসরি, কারণ ওই কম্পিউটার যা হ্যাকারের কাছে কম্পিউটার তা, কারণ ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই নিয়ন্ত্রণটা চলে গিয়েছে। এখন ওই হ্যাকার করছে কি, সে শফিক সাহেবের টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে সেই টুইটারে সে একটা নারী বিদ্বেষী পোস্ট করেছে যে কর্মজীবী নারীরা হচ্ছে ইতিকা। হ্যাঁ,
এখন তারপরে হ্যাকার করলো কি, সে এই পোস্টটা করার পরেই সে তার ডিভাইস থেকে লগ আউট করে দিয়েছে। এর মানে হচ্ছে যে শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট দখল নেওয়ার উদ্দেশ্যে কিন্তু সে এই হ্যাকটা করেনি। সে হ্যাকটা করেছে শুধু একটা পোস্ট দিয়ে ডিলিট করে দেওয়ার জন্য। আরো সহজ ভাষায় বলি, আপনারা অনেকে আছেন না, দুইটা ফোন ইউজ করেন, দুইটা স্মার্টফোন ইউজ করেন, কিন্তু দেখা যায় যে আপনার ওই সেম ফেসবুকই দুইটা মোবাইল লগ ইন করা থাকে। তো একটা মোবাইল তো লগ ইন করে আছে পুরাতন মোবাইলটা, নতুন একটা মোবাইল কিনলে তখন আপনি আইডি পাসওয়ার্ড দেন। আইডি পাসওয়ার্ড দিলে তখন আবার আপনার এই মোবাইল ফোনে নোটিফিকেশন আসে যে তুমি কি চেষ্টা করতেছো আরেকটা মোবাইল ফোনে লগ ইন করার জন্য। তখন অপশন দেখায় যে হ্যাঁ এটা আমি করতেছি, একটা হচ্ছে না এটা আমি করতেছি না। তখন যদি আপনি বলেন যে ইয়েস ইটস মি, তখন ওই মোবাইল ফোনে লগ ইন হয়ে যায়। এরকম হয় না? তো এই শফিক সাহেবের সেই টুইটার অ্যাকাউন্টটা তখন এই দুইটা ডিভাইস থেকে লগ ইন করা ছিল। একটা ছিল শফিক সাহেবের ডিভাইস থেকে, আরেকটা ছিল হ্যাকারের ডিভাইস থেকে। এবং হ্যাকার এই পোস্টটা করার পরেই সে নিজেকে লগ আউট করে সরিয়ে দেয়। এখন মনে করেন যে নির্বাচনী কাজে এরা ব্যস্ত, ঘুরে গাড়ে এতটা খেয়ালও করে না, কিন্তু হঠাৎ করে যখন আলোচনা শুরু হয় তখন দেখি আয় হায় কান্ত উঠে গেছে, তখন ডিলিট করে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। এই হচ্ছে এই ঘটনা। শফিক সাহেব আজকে ক্ষমা চেয়েছেন এই কারণে, মানে তিনি তো এই পোস্ট দেননি, বা তিনি বলেছেন যে আমার এই টুইটার আইডি হ্যাক হওয়ার জন্য আমি দুঃখিত, এবং আমার এই টুইটার অ্যাকাউন্ট থেকে যেহেতু নারীদের বিষয়ে জঘন্য কথা বলা হয়েছে, সেটা আমিই বলি বা হ্যাকারই বলুক, আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু গিয়েছে আমি নারীদের কাছে ক্ষমা চাই। হ্যাঁ, মিটে গেল। এবং জামাত ইসলাম স্পষ্ট বলেছে যে আমরা ক্ষমা চাই। তারপরেও ছাত্রী অ্যাক্টিভিস্টটা কি ছাড়বে না? কয়েক লাখ টাকা বাজেট হয়ে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিশাল মিছিল বের হয়েছে জামাত আমিরের বিরুদ্ধে, এবং শুনছি নাকি বাম দলকেও প্রচুর টাকা পয়সা দেওয়া হয়েছে, লাখ কয়েক টাকা দেওয়া হয়েছে যে তোমরা একটা বড় বড় মিছিল করো। ঢাকাতে প্রগতিশীল নারী সংগঠনদেরকেও উস্কানি দেওয়া হয়েছে, তোমরাও মিছিল করো। এবং বিএনপির নারী সংগঠন এখনো কেন মিছিলে নামলো না, বিএনপির মহিলা দল কেন এখনো শফিক সাহেবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করলো না, এটা নিয়ে কিন্তু বিএনপিতে ব্যাপক ক্ষোভ বিরাজ করতেছে। এখন যারা বিএনপি তারা হয়তো চিন্তা করতেছে যে দেখি আর একটু ভাবি, বা দলীয় প্রধানের নির্দেশ একটু আসুক, মানে এরকম করতেছে। কিন্তু বিএনপি ছাত্রী অ্যাক্টিভিস্টরা তারা খুবই সচেতন, তারা মিনিটে পোস্ট দিতেছে। দেখুন, আমি বিএনপি জামাত দুই দলকে এক চোখেই দেখি, দুটো দলই আমার প্রিয় দল। গত পরশুদিন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল্লাহ ওয়াল মিন্টুর বিরুদ্ধে ভারতীয় রয়ের সঙ্গে যে সংশ্লিষ্টতার অভিযোগ, এর বিরুদ্ধে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম যেগুলো মিথ্যা, তারা আসলে দেখা করেনি, পুরোটাই ফেক। আর দেখা করলে কি হয়েছে ভাই? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের প্রত্যেকের সঙ্গে ভারতের, আমেরিকা, চীনের সমাজ যোগাযোগ আছে, গোপন মিটিং আছে। এগুলো হয়, এগুলো স্বাভাবিক। ওই কারো কোনো গোপন ছবি অমুক দেশের গোয়েন্দাদের সঙ্গে, এগুলো কোনো বিষয় না, এগুলো হয় সাধারণত। রাজনীতিবিদরা গোপনে এরকম মিটিং করেই থাকে। ওই দেখলেন না, মার্কিন দূতাবাস 4 জন সাংবাদিকদেরকে নিয়ে গোপন কথা বললো, একজন আবার রেকর্ড করে ছেড়ে দিল। এগুলো সবসময়ই হয়। হয়তো একজন সাংবাদিক রেকর্ড করে ছেড়ে দেওয়াতে আমরা দেখলাম। সাংবাদিকদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার, বিভিন্ন কূটনীতিকের গোপন বৈঠক হরদম হয়। আমি মনে করি যদি আমির খসরু, আব্দুল মিন্টু বৈঠক করেও থাকেন, ভুয়া আমি বললাম, যদি সত্য হতো তাহলে কোনো সত্য না, এগুলো হয়। কিন্তু জামাত ইসলামের আমিরের এই পোস্টটা একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু তিনি যে দেননি, সেহেতু আমরা বলতে পারি যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্টরা এটার পুরো সুযোগ দিতে চাইতেছেন, এবং জামাত ইসলাম মনে করতেছে যে হ্যাক হওয়ার পরে শুধু এই পোস্টটা দিয়েই আবার হ্যাকার নিজেকে সরিয়ে নেওয়া, এবং তারপরে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে সংঘবদ্ধভাবে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নারী বিদ্বেষী প্রচারণা, এটা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এবং রাষ্ট্রপতির কার্যালয় শুধু না, এতে একাধিক গোয়েন্দা সংস্থাও জড়িত হতে পারে। কারণ সরকার তো ইউনূস এবং একজন উপদেষ্টা মাত্র, যে প্রশাসন যন্ত্র, যে সচিবালয়, যে আমলাতন্ত্র, সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী, বর্তমানে এরা সবাই চায় বিএনপি ক্ষমতায় আসুক। দেখুন, বিএনপি বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করব, জামাতও বলতেছে। কিন্তু এই আমলাতন্ত্র মনে করতেছে যে বিএনপি মুখে বললেও ক্ষমতায় গেলে হয়তো এদিক ওদিক করে থাকতে পারবো, কিন্তু জামাত ক্ষমতায় গেলে তারা স্পষ্ট বলতেছে সরকারি চাকরিজীবীদের হিসাব দিতে হবে। এটা তো মেনে নেওয়া যায় না। কিছুদিন আগে মোহাম্মদ ফয়জুল কবির, তিনি উপদেষ্টা এখনো আছেন, তিনি বলেছিলেন যে প্রশিক্ষণ বিমানটা মাইলস্টোনের উপর পড়েছে, সেটা পরে ছিল সচিবালয়। এই সচিবালয়ের এক একজন সচিব, তারা হচ্ছেন অঘোষিত রাজা, কোনো কাম কাজ নাই। সকালে অফিসে আসেন, আড্ডা মাড্ডা দেন, বৈঠক করেন, এই সিটি চালাচালি করেন এক দপ্তর থেকে এক দপ্তরে, বিকালবেলা বাসায় চলে যান। তাহলে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় যদি এই ধরনের অবস্থা হয়, তাহলে কিভাবে তাদের উন্নত হবে, তাই না? তো এই সমস্ত বিভিন্ন কারণে প্রশাসন, তারপরে সেনাবাহিনীর কিছু বিচার টিচার আছে, এগুলা হয়তো তারা মনে করছে বিএনপি আসলে আর বিচার টিচার হবে না, বা একটু ম্যানেজ করা যাবে, জামাত আসলে যাবে না। তাইভাবে সংঘবদ্ধভাবে এই প্রশাসন, এই সশস্ত্র বাহিনী সহ অনেকেই কিন্তু চায় যে যাতে বিএনপি ক্ষমতা এসে পড়ে, এবং এই কারণেই বিভিন্নভাবে চেষ্টা করতেছিল নির্বাচনের আগে জামাতের আমিরকে বিতর্কিত করার জন্য, কিন্তু তারা সে চেষ্টায় সফল হয়নি। এখন এই 2 দিন লাফালাফি করতেছে ছাত্রী অ্যাক্টিভিস্টরা। এখন দেখুন, জামাতের মিডিয়া বিভাগ থেকে সরাসরি সংবাদ সম্মেলন করে একদম দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে বঙ্গভবনের অফিসিয়াল ইমেইল থেকে ইমেইল পাঠিয়ে ফিশিং লিংক ইউজ করে কিভাবে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্টটা দখল করে নেওয়া হয়েছে। এবং সাধারণত জামাত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে যেই সব ডিভাইস থেকে পোস্ট দেওয়া হয়, সব ডিভাইসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে।
কিন্তু এই একটা মাত্র পোস্টে নতুন একটা ডিভাইস থেকে দেওয়া হয়, যে ডিভাইসের আইপি অ্যাড্রেসটাও ভিন্ন। হ্যাঁ, এবং বিএনপির লোকজন যে স্ক্রিনশটটা ভাইরাল করে, সেই স্ক্রিনশটটা ওই হ্যাক হওয়ার পরে পোস্টটা দেওয়ার 1 মিনিটের ভিতরে স্ক্রিনশটটা নিয়ে নেওয়া হয়। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরেই হ্যাকার নিজেকে শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রত্যাহার করে নেয়, এবং পরে বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টরা সংঘবদ্ধ ভয় প্রচার করতে থাকে যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলে এত দ্রুত রিকভার করা যায় না। কিন্তু এই অ্যাকাউন্ট কিন্তু শফিক সাহেবের অ্যাডমিনের কাছ থেকে নেওয়া হয়নি। কিন্তু মনে করেন যে শফিক সাহেবের টুইটার চালানোর জন্য 3 জন অ্যাডমিন আছে, এখানে ও হ্যাক করে আরেকজন অ্যাডমিন হিসেবে নিজেকে যুক্ত করেছে। যুক্ত হয়ে ওই নারী বিদ্বেষী পোস্টটা দিয়ে তারপর একটা স্ক্রিনশট নিয়ে তারপরে সে নিজেকে রিমুভ করে নিয়েছে, এবং এই কারণেই ওই আইডি হ্যাক হয়ে গিয়েছে। বাট এটা শফিকুর রহমান সাহেবের নিয়ন্ত্রণও ছিল, হ্যাকারের নিয়ন্ত্রণও ছিল। পরে হ্যাকার প্রত্যাহার করে নিয়েছে এবং শফিক সাহেবের অ্যাডমিনরা খেয়াল করেনি। পরে যখন জানাজানি হয়ে যায় তখন শফিক সাহেবের অ্যাডমিনরা পাসওয়ার্ড চেঞ্জ করে নেন, এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে একটা ফিশিং লিঙ্ক পাঠানো হলো। রাষ্ট্রপতি দপ্তরের কর্মকর্তা সরোয়ার আলমের নামে ইমেল আইডি ব্যবহার করে এই ফিশিং লিঙ্কটা পাঠানো হয়। সুতরাং আমি মনে করি আসলে এই সরকার তো আর মাত্র 10-12 দিন আছে, এই সরকারের কথা কেউ শুনবে কি শুনবে না জানি না, কিন্তু যদি তদন্ত করা হয় তাহলে আমি মনে করি রাষ্ট্রপতি দপ্তরের একাধিক কর্মকর্তার এইসব বিষয়ে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলেও যেতে পারে। পাকিস্তানের একটি লোকেশন থেকে একটি আননোন ডিভাইস, সেই ডিভাইস ব্যবহার করে ডক্টর শফিকুর রহমানের টুইটারে এই পোস্ট দেওয়া হয়েছে। আমার প্রশ্ন এখানেও আছে যে লোকেশন পাকিস্তান দেখালেও আসলে কি সে লোক পাকিস্তানি ছিল না। ভিপিএন ব্যবহার করে যে কোনো জায়গায় বসে পৃথিবীর যে কোনো জায়গায় লোকেশন দেখিয়ে দেওয়া যায়, এটা এখন ছোট ছোট বাচ্চারাও পারে। যাই হোক, পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে সভ্য দেশে যদি কোনো লোক আসলেই সত্যিই কোনো ব্যাপার কথা বলে ফেলে এবং বলে ফেলার পরে সে বলে যে আমি আমার এই ব্যাপার কথার জন্য ক্ষমা চাই, আমি তখন বুঝতে পারিনি, ঘটনা কিন্তু এখানেই শেষ। হ্যাঁ, কিন্তু এটাকে একটা ইস্যু করে বিশাল বিশাল মিছিল করার চেষ্টা, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে উস্কানি দেওয়া, তোমরাও জামাতের আমিরের বিরুদ্ধে মিছিলে নামো, তাকে নারী বিদ্বেষী বলে প্রমাণ করে দাও, তার দল ক্ষমতা এলে নারীদের অধিকার থাকবে না বলে প্রমাণ করে দাও, জামাতের আমির নারীদের সম্মান করেন না বলে আওয়াজ তোলো। ওই যে হিটলারের গোয়েবলসের মতো, গোয়েবলস বলেছিল যে একটা মিথ্যা কথাকে 100 বার বললে সত্য হয়ে যায়। এগুলো কিন্তু কোনো সুস্থ রাজনীতির লক্ষণ না। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে জামাত ইসলামের আমির নারীদের বিষয়ে ঠিক এইরকম দৃষ্টিভঙ্গি পোষণ করে, কিন্তু তিনি কি এত বোকা যে নির্বাচনটা 10 দিন বাকি আছে তিনি এগুলো বলে বেড়াবেন? প্রশ্নই আসে, তিনি এগুলো বলবেন না। তার এটুকু কমন সেন্স আছে। যেখানে বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা 2 কোটির উপরে, যেখানে জামাত ইসলামের আমিরের স্ত্রী নিজেই কর্মজীবী মহিলা, সেখানে তিনি এই ধরনের কথা বলবেন কেন? আগে একটু বলেন তো আপনারা। জামাতের আমির তো ক্ষমা চাইলো, তিনি বলেছেন যে এটা আমি করিনি, বা যেহেতু আমার টুইটার অ্যাকাউন্ট থেকে এই ধরনের পোস্ট দিয়েছে হ্যাকের মাধ্যমে, যে মাধ্যমে আমি ক্ষমা চাই। কিন্তু তারেক রহমান কি ক্ষমা চাইবেন? এই যে শেরপুরে বিএনপির লোকজন জামাতের নেতাকে মেরে ফেললো, নারায়ণগঞ্জে তুচ্ছ কারণে যুবদল নেতার খুশিতে স্বেচ্ছাসেবক দল নেতা মারা গেল, নিজেদের ভিতর নিজেদেরই। গাজীপুরে ব্যবসায়ী একজন নারীকে ছাত্রদল নেতা মেরে ফেললো। ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত এই 13 মাসে রাজনৈতিক সহিংসতায় 160 জন নিহত হয়েছে। এর ভিতরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই 85 জন মারা গেছে, নিজেরা নিজেদেরকে মেরেছে। তারেক রহমান কি ক্ষমা চাইবেন? তাকে ক্ষমা চাওয়া উচিত না যে আমার দলের ভিতরে এটা হলো, আমার তো ক্ষমা চাওয়া উচিত। আমি বলছি না ক্ষমা চাইতে হবে, কথা কথা উদাহরণ দিয়ে বললাম। দেখুন, তারেক রহমান, শফিকুর রহমান এরা হচ্ছে জাতীয় নেতা, এদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। শুধু একটা রিকোয়েস্ট করবো বিএনপি ভাইদের, যে চোখে আমরা শেখ হাসিনাকে দেখেছি সে চোখে আমরা যাতে শফিকুর রহমানকে না দেখি, ঠিক তেমনি জামাতের ভাইদের বলবো যে চোখে আমরা শেখ হাসিনাকে দেখেছি সেই চোখে যেন তারেক রহমানকে না দেখি। রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা যাতে শত্রু না বানিয়ে ফেলি এই ধরনের স্মিয়ার ক্যাম্পেইন এর দ্বারা, এই ধরনের উস্কানির দ্বারা, এই ধরনের ডিজিটাল প্রোপাগান্ডা তৈরির দ্বারা। এগুলো ভালো ফল বয়ে আনে না। যদি এগুলো কন্টিনিউ করেন যে বিএনপি রয়ের দালাল, জামাতের আমি নারী বিদ্বেষী, এসব করলে সেই ভারতে পালিয়ে থাকা প্রকৃত স্বৈরাচারকে শক্তিশালী করা হয়। এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। আসুন আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারকে সহযোগিতা করি। এই ধরনের উদ্ভট প্রচারণা এবং আরেকজনের সম্মানহানি এগুলো থেকে বিরত থাকি। তারেক জিয়াকে একটা কঠিন শিক্ষা দিবে এনসিপি। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ ওরা কি জিনিস বিএনপি অলরেডি টের পাচ্ছে। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমেই বিএনপি টের পাচ্ছে, সামনে টের পাবে। এই এনসিপির ছেলেরা কি জিনিস এটা ভালোভাবে জানে হাসিনা। কি সুন্দর সাধারণ সংসার, সব এলোমেলো, দুপুরে ভাতটাও খেয়ে যেতে পারেনি, পালাতে হয়েছে।